আসসালামু আলাইকুম। সকলকে প্রীতি এবং শুভেচ্ছা। আমাদের বাংলাদেশের যারা বিপ্লবী অর্থাৎ 2024 সালের জুলাই আগস্টের যারা বিপ্লবী তারা এই মুহূর্তে নানানভাবে বিতর্কিত। শুধু বিতর্কিত বললে ভুল হবে, তারা এই মুহূর্তে আমাদের বাংলাদেশের জন্য বিতর্কের আতুরঘর। তারা বিতর্ক জন্ম দিতে ব্যাপক পছন্দ করেন, স্বাচ্ছন্দ্য বোধ করেন। শুধু তাই নয়, তারা নিজের খায়েশ পূরণ করার জন্য যাচ্ছে তা কাজ করে বেড়াচ্ছেন। তাদের মনের শখ আহ্লাদ পূরণ করার জন্য মরিয়া হয়ে উঠেছেন। যারা 2024 সালের জুলাই আগস্টে আন্দোলন করেছিল তাদের পক্ষ থেকে ছাত্র প্রতিনিধি হিসাবে 3 জন ব্যক্তি এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়েছিলেন। এটিকে অনেকে বলে থাকেন যে তারা কোঠায় উপদেষ্টা হয়েছেন। এই কোঠায় উপদেষ্টা হয়েছেন এই কথাটি যারা বলেন তাদের সাথে আমার দ্বিমত রয়েছে। এটি আমি মানতে নারাজ। কেন মানতে নারাজ? এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা কারা? তাদের কি পরিচয়? তারা সকলেই তো এক গোয়ালের, তারা তো একটা প্ল্যাটফর্মের ব্যক্তি। এখানে কোটাভিত্তিক কোন উপদেষ্টা নেই। যদি কোটাভিত্তিক উপদেষ্টা বলতে হয়, সকলে এখানে কোটাভিত্তিক উপদেষ্টা, সকলে এনজিও গ্রাম, সকলে এনজিও কর্মী, এমন একটি অন্তর্বর্তী সরকার। যাই হোক, সেই বিতর্কে যাচ্ছি না। এই অন্তর্বর্তী সরকারের যে সকল ছাত্র প্রতিনিধি রয়েছেন তাদের মধ্যে এই মুহূর্তে অন্যতম আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি শুধু উপদেষ্টাই নয়, প্রভাবশালী উপদেষ্টা, এবং তার মন্ত্রণালয় বাংলাদেশের সবচেয়ে বড় মন্ত্রণালয়। সেই ব্যক্তি নানানভাবে বিতর্কিত। তার শখ আহ্লাদ পূরণ করার জন্য যা খুশি তাই করেন। তিনি হেলিকপ্টার বিলাসিতা করেন, তিনি তার বাবার নামে ঠিকাদারি ব্যবসার লাইসেন্স করান, তার জীবনযাপনে ব্যাপক মান উন্নয়ন ঘটিয়েছেন, তিনি দামি জুতা দামি জামা কাপড় পরে ঘুরে বেড়ান, আরো নানান কর্মকাণ্ড করে তিনি ঘুরে বেড়ান। গতকালকে কি ঘটল? তার নতুন করে স্বাদ জেগেছে, তিনি একটি অস্ত্রের মালিক হবেন। তিনি একটি অস্ত্রের মালিক হয়েছেন, বলা হচ্ছে তিনি বৈধ অস্ত্রের মালিক, তিনি একটি লাইসেন্সকৃত অস্ত্রের মালিক। এটি এতদিন পর্যন্ত আমরা জানতাম না। কখন জানতে পেরেছি? তিনি যখন মরক্কোর উদ্দেশ্যে আমাদের আন্তর্জাতিক বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা খেলেন, পিস্তলের একটি ম্যাগাজিন সহ ধরা খেলেন। তারপর আমরা জানতে পেরেছি তিনি একটি বৈধ অস্ত্রের মালিক। এখন তিনি বৈধ অস্ত্রের মালিক কিভাবে হলেন? তিনি কয় টাকার মালিক? তার আয়ের উৎস কি? তার বাপদাদার সম্পদের হিসাব কি? কত টাকা রয়েছে তার বাপদাদার? একটা বৈধ লাইসেন্স পেতে হলে যে ধরনের নিয়ম কানুন রয়েছে, আইন কানুন রয়েছে, যে ধরনের ক্রাইটেরিয়া রয়েছে, তিনি সবকটি কি পূরণ করতে পেরেছেন? সবকটি পূরণ করেই কি তিনি বৈধ অস্ত্রের মালিক হয়েছেন? তিনি কি প্রতি মাসে 2 লক্ষ টাকার অধিক ইনকাম করেন? সরকারি হিসাবে যে ব্যক্তি 2 লক্ষ টাকার অধিক ইনকাম করে এবং ওই মোতাবেক ট্যাক্স দেয়, ওই ব্যক্তি বৈধ অস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করতে পারে। এখন আমাদের আসিফ মাহমুদ সজীব ভুইয়া কোন জমিদারের নাতি? কোটিপতির সন্তান? তার মাসিক ইনকাম 2 লক্ষ টাকার অধিক। তিনি কি লাইসেন্স পাওয়ার পূর্বে তার বিগত 2 বছরের ইনকামের হিসাব সরকারকে দিয়েছেন? তিনি কেন এই অস্ত্র নিয়েছেন তার কি বিবরণ তিনি দিয়েছেন? তিনি যখন বিমানবন্দরে ধরা পড়লেন তখন তিনি বললেন এটি আমার বৈধ অস্ত্রের ম্যাগাজিন। বাহ, চমৎকার কথা। তিনি বৈধ অস্ত্রের মালিক। ভুলবশত তিনি ব্যাগে এটি রেখেছিলেন, এইভাবে তিনি যাচ্ছিলেন। ধরে নিলাম তিনি বৈধ অস্ত্রের মালিক। যে কোনোভাবে তিনি বৈধ অস্ত্রের মালিক হয়েছেন, তিনি বিপ্লবী হতেই পারেন। কিছুক্ষণ আগে আমি দেখলাম আমাদের বাংলাদেশের আরেকজন জুলাই আগস্টের আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছিল ভার্চুয়ালি, তাদের মধ্যে অন্যতম সাংবাদিক ইলিয়াস একটি পোস্ট করেছেন ফেসবুকে।
তিনি বলছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়াদের শুধু একটি পিস্তল না, সাথে মেশিন গান নিয়ে ঘুরে বেড়ানো উচিত। তাদের নিরাপত্তার কারণে বিপ্লবীরা সেই অধিকার রাখে। বিপ্লবীরা যদি কামান নিয়ে ঘুরতে পারে, কামান নিয়ে ঘোরা উচিত বলে মনে করে, তাহলে বিপ্লবীরা যে দাবি করে এই দেশের সকল মানুষ তাদের পক্ষে, তাহলে তাদের ক্ষতি কারা করছে? তাদেরকে কারা চোর থাপ্পড় মারতে যাচ্ছে? যাই হোক, ওই প্রসঙ্গে যাচ্ছি না। এই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া ম্যাগাজিন সহ আমাদের বাংলাদেশের বিমানবন্দরে ধরা পড়ল, ধরে নিলাম বাংলাদেশের বিমানবন্দর থেকে তিনি ছুটে গেলেন, এটি ধরা পড়ল না, তার ব্যাগে রয়ে গেল। এটি যদি আন্তর্জাতিক অন্য কোনো দেশের বিমানবন্দরের ঘটনা ঘটত, সেখানে যদি তল্লাশি করে পাওয়া যেত, তখন আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কি হাল হতো? তখন তো প্রমাণিত হতো, প্রমাণ করত বিশ্ববাসী যে সে জঙ্গি মানুষ। এই নিয়ে প্রশ্ন ওঠা শুরু করেছে, কিভাবে একটা বৈধ অস্ত্রের মালিক হয় আসিফ মাহমুদ সজীব ভুইয়ার মতন মানুষ, যার পকেটে রিক্সা ভাড়ার টাকা ছিল না, যার পকেটে মানিব্যাগ ছিল না, ওইসব ব্যক্তিরা এখন বৈধ অস্ত্র নিয়ে ঘুরে? নিরাপত্তার কথা বলে তিনি এখন উপদেষ্টা, তার তো নিরাপত্তার কোনো কমতি নেই। সরকার তাকে প্রটোকল দিচ্ছে, তারপরও তার একটি বৈধ অস্ত্র লাগবে। এটি কি জানেন? ওই যে শুরুতে বলেছি, শখ পূরণ করছে। একটি কথা আছে, কথাটি বলা হয়তো উচিত হবে না, ফকিন্নির পুত যদি বড়লোক হয় এমনই হয়। এই কথাটি শোনার পরে অনেকে মন খারাপ করতে পারেন যে তিনি এই মুহূর্তে একজন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অংশ, তিনি বিরাট বড় একজন উপদেষ্টা। তবু কথাটি বলতে হলো। তার বিলাসী জীবনযাপন দেখলে, হেলিকপ্টার বিলাসিতার কথা মনে পড়লে এর চেয়ে বেশি ভালো বলা যায় না। তবে যে বিষয়টি নিয়ে আমি কথা বলতেছিলাম, তিনি যেভাবে অস্ত্রের মালিক হয়েছেন, কোনো না কোনোভাবে অস্ত্রের মালিক হয়েছেন, বৈধ অস্ত্রের মালিক হয়েছেন, তিনি যেভাবে হোক মালিক হয়েছেন, তাকে অবশ্যই জবাব দিতে হবে তিনি কিভাবে বৈধ অস্ত্রের মালিক হয়েছেন। এবং এই অন্তর্বর্তী সরকারে যারা আছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তার কাছে জবাব চাওয়া উচিত তিনি কিভাবে অস্ত্রের মালিক হয়েছেন। আর যদি এই অন্তর্বর্তী সরকার এই জবাবদিহি না নিতে পারে, আর নিতেই তো পারবে না, এটি স্বাভাবিক। এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে তো তারাই বসিয়েছেন, এই সরকারই তারা চালাচ্ছেন, তাদের কাছ থেকে কে জবাব নেবে? তবে জনগণ কিন্তু যেদিন জবাব নিতে বাধ্য হবে, সেদিনের চিত্রটা কেমন হতে পারে তারা কিন্তু ভালো করে জানে। তবু তারা থামছে না, তারা তাদের উদ্ধত্যপূর্ণ আচরণ করেই যাচ্ছে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া যদি সঠিক তথ্য না দিতে পারে, তিনি কিভাবে বৈধ অস্ত্রের মালিক হয়েছেন, তার ইনকাম সোর্স কি, তিনি সরকারকে কয় টাকা ট্যাক্স দেন, সকল কিছু যদি জমা না দিতে পারেন, প্রকাশ না করতে পারেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়াও যেতে পারে। সেটি আজ না হোক কাল। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।